আজ আন্তর্জাতিক পুরুষ দিবস জানিয়ে হইচই হয় না বলে অনেক পুরুষের আক্ষেপ বিশেষ করে ছাপোষা মধ্যবিত্ত পুরুষ যারা তুলনামূলকভাবে সংবেদনশীল তারা মনে করেন তারা ক্রমশ কোণঠাসা সংসারের জন্য করে যাওয়াটাই যাদের ভবিতব্য। অথচ নারী মন নারী নিরাপত্তা নিয়েও কিন্তু তারা উদ্বিগ্ন। তারা মেয়েদের সম্মানের কথা ভাবেন, অথচ তাদের সম্মান বা অসম্মান নিয়ে কোনো চর্চা নেই বলে তাদের অভিযোগ। তাদের মন নিয়ে কোনো আলোচনা নেই, ছেলেদের কাঁদতে নেই এই ভাবনা যাদের মনে একেবারে আষ্টে পৃষ্ঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের কথা কে বলে? এ আক্ষেপ অনেকেরই। পুরুষ মন কি ফেলনা? এই নিয়েই শুরু হোক পুরুষ দিবস নিয়ে আলোচনা। আর আজকের আলোচনায় নন্দিনী ভট্টাচার্য রয়েছেন, সমাজকর্মী। নন্দিনীদিকে অনেকেই চেনেন, মানে পার্টিকুলারলি এই সাবজেক্টে নন্দিনী ভীষণ ভোকাল। মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। এইবার বিষয়টা হচ্ছে, আমি ভেবেছিলাম আজকের শো করব সুবীরবাবুকে নিয়ে এবং নন্দিনীদিকে নিয়ে। আমরা শুরুতে রাস্তা নিয়ে শো করছিলাম, সেখানে দীপ্তিমানদা ছিলেন, শক্তিদা ছিলেন। অর্পণের রাস্তায় দেরি হয়ে গেছে, কিন্তু শোয়ের টপিক শুনে এনারাও বলছেন কিন্তু আজ রাজনৈতিক চর্চা না, শোয়ে তারা থাকবেন, তারা কথা বলবেন। যাক, ছেলেদের কি কি কথা বলা আছে, দীপ্তিমানদারা কবিতাও বলবেন বলে শুনেছেন। আমি শুরুতে নন্দিনীদির কাছে আসি। নন্দিনীদি, আমি যখন এই শোটা করবো ভাবছিলাম, আমি যখন একটু আলোচনা করছিলাম, এটা বলতে বলতে আমি দেখেছি অনেককে, হ্যাঁ এটা নিয়ে কী শো। এই তাচ্ছিল্য পুরুষরা কি পুরুষদের বড় বেশি করে, মানে পুরুষদের খারাপ লাগা, মন খারাপ বা এই পুরুষ দিবস সেলিব্রেশন, এই বিষয়টা কি মানে সবাই মিলে খুব একটা খেলো, খুব মানে না করলেও নয়, এরকম বিষয়টা হয়ে গেছে? হ্যাঁ, দেখবেন আমি আপনাকে একটা কথা বলি, পুরুষ মানুষের এই ব্যাপারটা নিয়ে না বেশি নাক কুচকায় মুখ কুচকায় কিন্তু পুরুষ মানুষ। কেন বলুন তো? ধরুন আপনার অফিসে কোনো একজন পুরুষ বাড়িতে খুবই অত্যাচারিত, আমি অত্যাচারিতই বলছি, অবহেলিত বলছি না। ধরুন আপনারা খবর পেলেন তার স্ত্রী তাকে প্রতিনিয়তই অত্যাচার করেন, দেখবেন পুরুষ মানুষরা না এটা নিয়ে বেশি মানে করতে থাকেন। একজন পুরুষ হয়তো এটা আবার অত্যাচারের না, আবার ব্যাপার আছে, তার মানে কি ঝাঁটাপেটা করে অনেকে সেটা ভাবতে পারে। না, তিনি আমি আক্ষরিক অর্থে মানে অত্যাচার তো সবসময় শুধু আমাদের অফিসে তো নয়। আসেন বহু পুরুষ মানুষ যারা বাড়িতে আক্ষরিক অর্থে মারধরই খান। এবার আপনার অফিসে ধরুন এরকম একটা খবর পাওয়া গেল, এটা তো মেয়েরাও তো অনেকে মারধর খান, তারা তো বলতে লজ্জা পান না। অনেক মেয়ে তো বলেন যে বাড়িতে আমাকে মারা হয়, অনেক মেয়ে পুলিশেও গিয়ে কমপ্লেন করেন, তারা কিন্তু লজ্জা পান না, দুঃখ পেতে পারেন, অপমানিত বোধ করতে পারেন, চোখের জল পড়তে পারে, তারা লজ্জা সবসময় পান না। কিন্তু পুরুষ মানুষ এটা ভীষণ লজ্জা পান। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার অফিসে তখন দেখবেন কোনো একজন দুজন পুরুষ এটা নিয়ে ভাগ, তোকে মারে, তুই কি, তোর কোনো নেই, এটা পুরুষ মানুষে মার খাচ্ছিস, অথচ আপনি জানেন না যিনি এটা বলছেন তিনি নিজে হয়তো বাড়িতে ওই একই পরিস্থিতির সম্মুখীন। পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষকে সবচেয়ে বেশি হ্যাটা করেন, যাকে বাংলা ভাষায় বলে তাই। অথচ দেখবেন আপনাদের অফিসে তো মেয়েরা যারা আছেন তারা কিন্তু সংবেদনশীল, তারা কারণ আমরা কেন জানেন আমাদের অফিসে এরকম হয়েছে, অনেক পুরুষ মানুষকে হয়তো অফিসে তো অনেক সময় হয়, এটা আপনারাও হয়তো ভুগেছেন এরকম সমস্যায়, যে একটা ফলস মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ফলস একটা কোনো কিছুতে, তখন তার বান্ধবী মানে কলিগ, মেয়ে কলিগ যারা, তারা কিন্তু নিয়ে এসেছেন আমাদের কাছে এবং বারবার বলছেন, দিদি জানেন তো ও কিন্তু একদম এরকম না, ওকে কিন্তু এটা ফলসলি অ্যাকিউজ করা হলো, আপনারা একটু দেখুন দিদি যাতে ওকে বের করা যায়। কিন্তু পুরুষ কলিগরা কিন্তু সঙ্গে আসেনি। আমি এটা বারবার কিন্তু বলতে চাই। আচ্ছা, আমি এই জায়গা থেকে ডক্টর চৌধুরীর কাছে, ডক্টর চৌধুরী একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি আমরা, যেখানে বিভিন্ন সমীক্ষাতে উঠে আসছে যে মহিলাদের তুলনায় পুরুষরা তুলনায় আত্মহত্যা প্রবণ এবং অন্তত 40% পুরুষ মানুষ তারা মানসিক সমস্যা নিয়ে বোঝেন না বা কথা বলতে আগ্রহী নন। মানে পুরুষদের মানসিক সমস্যা, পুরুষদের মন খারাপ, ডিপ্রেশন, এইটা নিয়ে কি চর্চা তুলনামূলকভাবে কম? হ্যাঁ, এটা নিঃসন্দেহে চর্চা তুলনামূলকভাবে কম, তবে এর ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। ধরুন প্রায় 30-40 বছর ধরে কিছু কিছু পুরুষদের ব্যাপারে কিছু বিষয় উঠে এসছে বিভিন্ন একাডেমিক ডিসিপ্লিনে, যেমন টক্সিক ম্যাসকুলিনিটি, প্যাট্রিয়ার্কি এবং ওইগুলো খারাপ ইত্যাদি। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, পুরুষ এবং নারীর ব্যবহার, তাদের মন, তাদের শরীর সবই কিন্তু আলাদা। অর্থাৎ পুরুষ কিছু জিনিস পারে, নারীরা কিছু জিনিস পারে না। এইটা না অ্যাকসেপ্ট করে একটা রকম ধরুন প্রচুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে উঠে এসছে যে পুরুষরা যা পারে নারীরা তা পারে। প্রথম কথা হলো, আপনি মানসিকভাবে দেখবেন নারীরা অনেক বেশি পুরুষদের থেকে আবেগপ্রবণ হয়, পুরুষরা অনেক বেশি ভায়োলেন্ট হয়। এবার এই বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে উঠে এসছে যে পুরুষরা নারীদের ওপর অত্যাচার করে, কিন্তু আপনি যদি কোর্ট কেসেস দেখেন, পুরুষের ওপর নারী যত অত্যাচার করছে বা মারামারি কেস,
পুরুষ নারীর ওপর তার থেকে হয়তো কম। অর্থাৎ আপনারা এতদিন কম্প্যারিজনটা ভুল ছিল। আমাকে যদি কম্পেয়ার করতে হয়, তুলনা করতে হয়, তাহলে পুরুষ নারীকে কত মারছে এবং পুরুষ আরেকজন পুরুষকে কত মারছে। সেমনি এই যে এটা উঠে আসতে একটা জিনিস দাঁড়ায় যে পৌরুষ জিনিসটা খারাপ, টক্সিক ম্যাসকুলিনিটি। কিন্তু ঘটনা হলো যে কেন ম্যাসকুলিনিটি ব্যাপারটা এলো এবং কেন নারীত্ব ব্যাপারটা এলো, তার কিন্তু একটা কারণ প্রকৃতির মধ্যে আছে, ডারউইনের মধ্যে আপনি এটা খুঁজে পাবেন। পুরুষকে আগেকার দিনে তার শক্তি দ্বারা, তার পেশি শক্তি, বাহুবল দ্বারা তার রুজি রোজগার করতে হতো, তাকে অনেক বেশি ঝুঁকি নিতে হতো এবং তার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি ছিল। এখনো কিন্তু আপনি বিপত্নিক লোকের থেকে বিধবা বেশি, সুতরাং পুরুষদের আয়ু কিন্তু গড় আয়ু একটুখানি কম নারীদের থেকে। এবার আপনি শুধু যে এটা মানুষের মধ্যে দেখবেন তা নয়, হিউম্যান বিংস নয়, আপনি দেখবেন হাতিদের মধ্যে টাস্কাররা লিড করে, একটা পুরো দল যাচ্ছে, তাতে প্রচুর মাদি হাতি আছে, বাচ্চা আছে এবং একজন বড় সড়ো হাতি যার বিরাট একটা মানে টাস্ক আছে, সে কিন্তু নেই। আপনি হনুমানদের মধ্যেও দেখবেন, আপনি ম্যামেল ছাড়া অন্যান্য ব্যাপারেও দেখবেন। সুতরাং আমরা এই প্রকৃতির নিয়মটাকে পাল্টাতে গিয়ে আমরা এমন সব নিয়ম বানিয়েছি, বিশেষ করে আইনে, যেখানে আইনে কি হওয়া উচিত যে আমি যদি দোষ করি, যে প্রসিকিউশন, সরকারকে প্রমাণ করতে হবে, পুলিশকে প্রমাণ করতে হবে আমি দোষ করেছি। আপনারা হয়তো জানেন যে প্রচুর এই তথাকথিত নারীবাদী বিভিন্ন আইনে যে অ্যাকিউজ, তাকে প্রমাণ করতে হবে যে সে দোষ করে। তাই জন্য একটা বিরাট একটা অদ্ভুত সিচুয়েশন হয়েছে যে আপনি এই ধরনের আইনে, উনি যেটা বললেন, ম্যাডাম জি যে বললেন 498A ইত্যাদিতে, আপনি ফলস কেসে কিন্তু ভর্তি, সেইটা একটা ক্রাইসিসের আকার ধারণ করেছে। একদমই। আমি আসবো ঘটনা যে পুরুষরা যে নিজেদের এই পৌরুষত্ব, সেইটা লাখ লাখ বছর ধরে আছে, তার কারো প্রকৃতি তাদের এরকম একটা রোল দিয়ে রেখেছে এবং সেটা শুধু মানুষের ক্ষেত্রে না, সেটা হনুমান, হাতি, সবকিছুর ক্ষেত্রে। আচ্ছা, আমি আসবো ডক্টর চৌধুরী আপনার কাছে। আমি অর্পণের কাছে আছি। অর্পণ, আজকে অন্য ইস্যুতে কথা বলে এসে কিন্তু ইস্যু পাল্টে গেছে। অর্পণ, এই আজকে যে মেন্স ডে, উইশ টুইশ পেয়েছো একটা? সত্যি বলতে এখনো অবধি মেন্স ডের কোনো উইশ পাইনি, আনফরচুনেটলি। আমি একটু করি আর কি, হ্যাপি থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল মেন্স ডে। আমাদের উইশ কম, মানে মেন্স ডে ক্ষেত্রে একদম উইশ পাইনি। জানেই না লোকে। হ্যাঁ, জানেই না, কেউ মাথাতেই রাখে না যে আজকে পুরুষ দিবস। আমরা নারী দিবসে গ্রাফিক্সে ভরিয়ে দিই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেহেতু রাজনীতি করি তাই রাজনৈতিক দলের কথা বললাম। আমরা দেখি যে প্রত্যেকটি ফিল্ডেই আছে, আমরা ভরিয়ে দিই, মাকে উইশ করি, বোনকে, নিজের ভালোবাসার মানুষকে, সবাইকে নারী দিবস সে শুভেচ্ছা জানাই। কিন্তু পুরুষ দিবসটা যেটা উনি বললেন যে বেশিরভাগ মানুষই জানে না। এবং আমি একটা কথা এখানে অ্যাড করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে আমি নিজের চোখের সামনে দেখেছি এই ধরনের ঘটনা, যেখানে হয়তো একটি পরিবারের মধ্যে একজন ভাসুর এবং আরেকজন ভাতৃবধূ, তাদের মধ্যে সব একটা ছোটোখাটো কোনো ঝগড়া হচ্ছে। সেখানে সেই ভাতৃবধূ বলছেন তার ভাসুরকে যে আমি 498A-তে থানায় কেস করব। আমার নিজের চোখে দেখা যে এই ঘটনা ঘটেছে এবং আমি নিজেও জানি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে মেয়েদেরকে সামনে রেখে তারা কিভাবে একজন পুরুষকে মেলাইন করার জন্য, হ্যাকেল করার জন্য মিথ্যা, অ্যাবসলিউটলি ভিত্তিহীন প্রমাণ ছাড়া বিভিন্ন অভিযোগে তাদেরকে বিদ্ধ করতে পারে। সমাজের কাছে হয়তো আইনি প্রক্রিয়া সেটা যাচ্ছে না, কিন্তু সমাজের কাছে সেই পুরুষটাকে নিচু হতে হচ্ছে, তার মাথা নত করতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক দলের সাথে যুক্ত, নিশ্চিতভাবে তার নেতৃত্বে আছেন একজন মহিলা, ফলে আমি পুরুষতান্ত্রিক নই, কিন্তু আমার মনে হয় যে সত্যিকারেরই যদি পুরুষ এবং নারীর ভূমিকা সমাজে একই ধরনের হয়, তাদের যদি একই সমান অধিকার দেওয়া থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন আছে। একদমই। এবং মানে আমরা কিন্তু কখনোই নারী বিরোধিতা বা ওই জায়গাটায় আমরা যেতেই চাইছি না। একদম নারীদের যে অধিকার, যে সম্মান, সেটা অবশ্যই, তারপরেও গিয়ে যেটুকু থেকে যায়। সব্যসাচী, পরে আমার সময় দিলে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। বলো না। যে এই যে আজকে অর্পণের কথা শুনে খুব ভালো লাগছে, ও তো একটা যুব নেতৃত্ব, যে আজকে এই করতে গিয়ে যে কত
পরিবারের কত নারীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক। কাজে একজন পুরুষকে এরকম করা হলে তার তো স্ত্রী আছেন, তার মা আছেন, বোন আছেন। এটা আমাদের এবার ভাবার সময় এসছে যে তারা তো একজন পুরুষের স্ত্রী বা মা বা বোন বলে তাদের লিঙ্গ পরিবর্তন হয়ে যায় না, তাদের জীবনগুলো কিন্তু ধ্বংস হয়ে একদমই। যাচ্ছে। আমি এই জায়গায় শক্তিতে আসবো। শক্তি আর একটা বিষয়, মানে তুমি আশা করি এটা একমত হবে, মানে তুমি দীর্ঘ বছর পার করে এসছো তোমার জীবনের, এই যে বিয়ের পরে তুমি লক্ষ্য করবে একজন ছেলের স্ত্রী আর মা, বউ আর মায়ের মধ্যে ভারসাম্য রক্ষাটা একটা অদ্ভুত একটা চ্যালেঞ্জের বিষয়। এইটা নিয়ে কিন্তু তুমি দেখবে কোনো কথা হয়নি। নিঃসন্দেহে কথা যে একটা মেয়ে অন্যের বাড়িতে গিয়েছে, সেখানে স্ট্রাগল করেছে, সেখানে মানিয়ে নেওয়ার অনেক গল্প আছে, সিনেমা আছে, কিন্তু একটা ছেলে যে কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় এ দুটো ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, এটা নিয়ে কিন্তু কোনো চর্চা বা আলোচনা আমি দেখিনি। কথা নেই সেটা। না না, মাও একজন মহিলা, স্ত্রী হিসেবে যিনি আসছেন তিনিও একজন মহিলা। প্রবলেমটা কি হয়, সমস্যাটা হয় দুটো সেট আপ থেকে দুই মহিলা এক জায়গায় আসছে, এবং ছেলে যে স্বামী, একদিকে স্বামী একদিকে সন্তান, তাকে ব্যালেন্স করতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা মনে করে, এবং উনি যেটা বললেন যে প্রসঙ্গত পুরুষদেরকে লড়াই করা একদম আদিম কাল থেকে, সেটা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তারও কতগুলো উদাহরণ দিয়েছেন। এবং একটা কথা আছে, একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে মাদার ইজ ট্রুথ, ফাদার ইজ ফেথ। এই কথাটাও আমি শুনতে হয়েছে কোনো একটা জায়গায়, মাই জানে। এখন ঘটনা হচ্ছে, যে কথাটা, যে প্রসঙ্গে তুমি কথাটা বললে, এখন ধরো স্ত্রীকে আমার এইটুকু বোঝানো উচিত যে তোমার মায়ের সঙ্গে তুমি যে ব্যবহারটা করতে, যে ভদ্রমহিলার কাছে তুমি এসছো, অর্থাৎ আমার মা, তুমি তাকেও নিজের মা হিসেবে গ্রহণ করো। কিন্তু আমার শক্তিটা বিষয়টা খুব জটিল। আমি বলে দিই, কমপ্লিকেশনটা তৈরি হয়, যে কথাটা বললো যে 498A সেকশন 125 অ্যালুমনি, এই যে প্রসিকিউশনগুলো যারা দৈনন্দিন জীবনে থাকে, আজকে যে কোনো এসিজিএম বা এসডিজিএম কোর্টে অনেক ভদ্রলোককে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে কাস্টডির মধ্যে কাঁদতে দেখেছি। এবং এইটা যেটা বললেন দিদি, যে তারও তো মা বোন আছে, এটাও তো ভাবা উচিত, তারও তো ছেলে আছে, তারও তো ভাই আছে। তাহলে একে অপরের পরিপূরক, এই ভাবনাটা কেন আজকে উইশ পায়নি, যে কথাটা বলেছি, দ্যাট ইজ 100% ট্রু। আচ্ছা, আমি দীপ্তিমান কাছে, দীপ্তিমান আমার মানে এইটা নিয়ে আলোচনার জন্য আরেকটু সময় দরকার ছিল। আমার নিজেরই আফসোস হচ্ছে যে আরেকটু সময় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। দীপ্তিমান দা, তোমার আমার ব্রেকের প্রায় সময় হয়ে গিয়েছে, তোমার কাছে একটা কবিতা শুনি যেটা তুমি বলবে। না, আমি প্রথমে তোমাকে ধন্যবাদ দেবো সব্যসাচী এবং জি24 ঘন্টাকে, যে এই বিষয়টাকে সামনে উপস্থাপিত করবার জন্য। আর এই বিষয়টা যখন আমি শুনেছি, তারপরে আমি একটা কবিতা লিখলাম। তার পুরুষ হিসাবে দেখো, পুরুষ আর নারী সমানভাবে আছে বলেই পৃথিবী সুন্দর এবং গতিশীল, এটা অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু কোথাও একটা পুরুষের পিছনের যে দাগটা, পিঠের যে কড়া দাগটা, যেটা অত্যাচারের দাগ, সেটাকেও পড়তে পারে না। তো সেটা নিয়ে আমার একটা লেখা, যে আমি পুরুষ, আমি মানব, কাঁদছি চোখে জল, কোন কাঁধেতে রাখবো মাথা, কে সাহস দেবে বল। আমি পুরুষ, আমি মানব, পৃথিবী আমার দায়, আজও উই পোকা ঘিরে কুরে কুরে শুধু খায়। আমি পুরুষ, আমি মানব, মুখে কুলুপ আটা, পিঠের বোঝা যতই কাঁদাক, চোখে জল ভরানো বাধা। আমি পুরুষ, আমি মানব, সর্বশক্তিধারী, সবরীর প্রতীক্ষায় আছি, দুঃখ কখন বুঝবে আমার, পুরুষ কিংবা নারী। এটাই বাস্তব, যে পুরুষের দুঃখ হয়তো বোঝার লোক কম। আমার একটা বিরতি নিতেই হচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। নন্দিনীদি, গার্হস্থ্য হিংসা মেয়েদের কতটা সামলাতে হয় আমরা স্ট্যাটিস্টিক্স থেকে জানি, সেটা খুব মারাত্মক হারে, অনেক ক্ষেত্রে অভিযোগও দায়ের হয় না। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা মধ্যবিত্ত পুরুষ মানুষ, যারা সংবেদনশীল, যারা হয়তো এই কথা ভাবতেও পারেন না, কোথাও গিয়ে কি পরিবর্তিত পরিস্থিতিতে তারা সবথেকে বেশি সাফারার, এবং যেটা আমরা কোনো স্ট্যাটিস্টিক্সও নেই। এক্স্যাক্টলি, একটা মেন্স কমিশন যতক্ষণে দেশে না হচ্ছে ততক্ষণ আমরা এটা বলতে পারি না যে গার্হস্থ্য হিংসা মেয়েদের যেটা সামলাতে হয় সেটা একটা ভয়ঙ্কর। কারণ কে বলতে পারে কালকেই একটা মেন্স কমিশন হলে যে অভিযোগ জমা পড়বে সে অভিযোগ সেটাকে ছাড়িয়ে যাবে না। এবং এই গার্হস্থ্য হিংসা আমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু একজন শাশুড়ির ওপরেও হয়, ননদের ওপরেও আবার হয়।
কেমন? তাহলে তারাও কিন্তু তাদেরগুলো না কোথাও জমা দেবার জায়গা নেই, তারাও নারী। কিন্তু নন্দিনী, এই যে আমরা একটা আরজি করের ফেস পেরিয়ে এলাম, সেখানে আমরা পুরুষের ওপরে বিরক্ত, এই জায়গায় দাঁড়িয়ে না, তাহলে তো পুরুষ আমরা গত বিদ্বেষ বছর কি তোমার মনে হয় না, বেড়ে না, গেছে? তাহলে গত বছর তো আমরা স্বপ্নদ্বীপের ফেজও পেরিয়ে এসেছি। বলতে গেলেই লোকে বলেন তখন তো পুরুষের ওপর অত্যাচার করছে। এগুলো সব ব্যতিক্রমী ঘটনা। আজকে 20% পুরুষ ধর্ষক মানে কি 80% পুরুষই পোটেনশিয়াল রেপিস্ট? কিন্তু সেরকমই তো কথা হ্যাঁ, হয়। তাহলে কথা হলে আমি তাহলে এটাও বলতে পারি যে এই যে আজকে 30% কি 40% মহিলা আইনের মিসইউজ করছেন, যাচ্ছাতাইভাবে রিল বানাচ্ছেন, মেয়েদের জীবন দুর্বিষহ করছেন, তাহলে বাকি 60% মহিলাও কি এরকম? এই প্রশ্নটাই থাকুক, কারণ আমার সময় একদম শেষ, আলোচনার পরিসর আরও ছিল কিন্তু সময় একদম কম। নন্দিনী, অনেক ধন্যবাদ তোমাকে। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছেও, এবং আমরা অবশ্যই চাইবো একটা সবাই মিলে সুন্দর সমাজ। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।